নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। অবগাহনের ১০৫তম অধিবেশনে একটি বিশেষ পর্বে আমরা আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। এই আলোচনা চক্রের শিরোনাম কবিতার মুখোমুখি, কবির মুখোমুখি। আমাদের সঙ্গে এই মুহূর্তে যাদের আমাদের মাঝে পেয়েছি, আমরা তাদের স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই কবি অধ্যাপক সুমন গুণ। হ্যাঁ, নমস্কার নমস্কার সবাইকে। অবগাহনে অনেক অনেক স্বাগত জানাই। আসলে আমার মনে হয় যে আমার যতদূর স্মরণে আসছে, সুমন স্যারের আমাদের অবগাহনে আহ, সপ্তমবারের জন্য তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। হ্যাঁ, বাহ, সপ্তমবার। হ্যাঁ আমরা হ্যাঁ। অনেক স্বাগত জানাই কবি চৈতালি চট্টোপাধ্যায়। চৈতালি দিকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আজকে। তার কথা আমরা শুনে নেব, তার কবিতা যাপন শুনে নেব, তার কাছে কবিতা শুনবো। আহ, আরো অনেক কথা আমরা তার কাছে শুনবো, তাকেও আমরা আহ, আন্তরিক স্বাগত জানাই। আমরা তৃতীয়বারের জন্য আমাদের মধ্যে পেয়েছি কবি কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য। আহ, আসলে কৃষ্ণপ্রিয়দা এই অনুষ্ঠানটা নিয়ে, এই অনুষ্ঠানের আয়োজন এবং পরিকল্পনার সঙ্গে আহ, কৃষ্ণপ্রিয়দা অত্যন্ত ওতপ্রোত থেকেছেন। আমরা তো সুমন স্যারের পরামর্শ, তার সাহচর্য পেয়েছি। তো আমরা সরাসরি মূল অনুষ্ঠানে প্রবেশের আগে আমি একটি ছোট্ট ভিডিও আমাদের আজকের যে তিন আহ, অতিথি রয়েছেন, তিনজন অতিথি রয়েছেন, কবি রয়েছেন, তাদের নিয়ে আমাদের একটি ছোট্ট নিবেদন আমরা এখানে রাখবো। আমি একটু তাদের এটা মিউট করলাম, আমরা তারপরে আবার সরাসরি দেখে নেবো। আমি একটু অনুমতি নিয়ে নিচ্ছি, আমি ভিডিওটা একটু চালাচ্ছি। আচ্ছা, আমি আমি বলছি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার, একটু যদি বলেন ভিডিওটা দেখা যাচ্ছে কিনা। না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। আমার আমার ওই একটু যান্ত্রিক এখানে আমি লক্ষ্য করছি যে বুঝতে পারছি না যে নো রেসপন্ডিং দেখাচ্ছে। তো আমি একটু যদি একবার স্ক্রিন থেকে বেরিয়ে একটু আপনাদের আহ, মানে 1 মিনিটের একটু যদি অপেক্ষা করায়, আমি আরেকবার এসে নতুন করে ঢুকতে চাই। হ্যাঁ, তাহলে হয়তো আমার মানে কম্পিউটারটা ইয়ে করবে না। তো এইটুকু আমাকে একটু সময় দিন। মানে যান্ত্রিক কি নিচ্ছে। করবে, মানে ওই আগের লিঙ্ক কাজ করবে না, আবার একটা নতুন লিঙ্ক না পাঠাবে না নাকি? না 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 না, একই লিঙ্কেই হবে, একই লিঙ্কে হবে। আমার এখানে ওই মানে ইয়েটা দেখাতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। যার জন্য আমি একটু সময় নিয়ে একটু আবার ফিরে আসছি, মানে ওই যতক্ষণ অন করতে সময় লাগে আর কি। 2 মিনিট, মানে 1 মিনিট হয়তো লাগবে। মানে আমরা কি করবো ততক্ষণ? না না না, আপনারা আপনারা থাকুন, আপনারা থাকুন, ও আমি একটু ইয়ে সময় নিয়ে নিচ্ছি। আচ্ছা।
হ্যাঁ, আমার আমার কথা এবার শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসলে তখন কম্পিউটারটা হ্যাং করে গেল, আমি বুঝতে পারলাম না কেন। তো এখন তাই? এখন আশা করি ঠিক আছে। হ্যাঁ, আমি একটু ভিডিওটা স্যার দেখিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, দেখে দাও।
হ্যাঁ, এতক্ষণ ধরে এটা না দেখালেই পারতো, অনেকটা সময় লাগছে এখানে, পরিশ্রম করে কিছু হ্যাঁ, এটা অনেক পরিশ্রম করে করে তো বোঝা যাচ্ছে, কিন্তু এতক্ষণ না করলেই পারত। হ্যাঁ হ্যাঁ, এবার এবার হ্যাঁ না আসলে আমার আমার কথা মনে হয় যে যখন এই সম্পূর্ণ ভিডিওটা মানে আমাদের টোটাল আলোচনা মিলিয়ে টোটাল আলোচনা যখন কোনো
মানে নতুন করে বা অন্য কোথাও সম্প্রচারিত হবে, তখন সামগ্রিক অনুষ্ঠান আজকে ওর একটা যান্ত্রিক গোলমালও চলছে। ওর এই ভিডিওটাও পুরোপুরি স্বাভাবিকভাবে চলেনি, ওর কথা আটকে গেছে। অরিন্দ্রজিৎ, তুমি আজকে একটু বিচলিত আছো, যান্ত্রিকভাবে বোঝা যাচ্ছে। তো একটু একটু লো টোনে কথাও আসছে তোমার তো সবারই। না, কিন্তু তোমার কথা আমি পরিষ্কার পাচ্ছি, ওর কথা আমি পরিষ্কার পাচ্ছি। ও যখন চৈতালি বলছিল ওরটা আমি পরিষ্কার পাচ্ছিলাম। তোমার গোলমাল হচ্ছে কোথাও তখন। এই মাত্র এটা এখন তো আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না। চৈতালি আনমিউট করো তো একটু। চৈতালিটা মিউট করা আছে। ঠিক আছে, অরিন্দ্রজিৎ এসে করে দেবে, দাঁড়া। অরিন্দ্রজিৎ ছাড়া হবে না, ও এসে আনমিউট করবে। বা ওর নিজেও একটা অপশন থাকা উচিত। এসছো? হ্যাঁ, আসলে যান্ত্রিক সমস্যা। আমরা আমরা সরাসরি তাহলে আলোচনায় প্রবেশ করছি। আমি শুরুতে হ্যাঁ আমি শুরুতে হ্যাঁ এই তো হ্যাঁ তোমার কথা শোনা যাচ্ছে চৈতালি, ঠিক আছে এখন যাচ্ছে। হ্যাঁ, ও আমি নিজে করতে পারছি না আনমিউট, মানে এটা ও যখন করছে তখনই হচ্ছে। ওই একটু ইকো হচ্ছিল বলে আমি তখন এর জন্য। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে এবার সরাসরি এই পর্বে প্রবেশ করছি। আমি প্রথমে চৈতালিদির কাছে চলে যাব। চৈতালিদি, আপনার আপনার কবিতা লেখার যে শুরু, সে প্রসঙ্গে তো আমরা আপনার কাছে আসব, কিন্তু আপনার যে পারিবারিক সূত্রে যে যে আপনি যে পরিবার পেয়েছিলেন, সেই সেই পরিবারের তো একটা নির্দিষ্ট দাবি ছিল। মানে আমি বলছি যে এত বড় একটি রাজ পরিবারের সেই জায়গা থেকে কবিতা লেখার যে স্বাধীনতা, তো সেইটা মানে যেটা বিশেষ করে আমার যে কয়েকটা কবিতা পড়ার অভিজ্ঞতা হয়েছে আপনার, আমার বারবার মনে হয়েছে এই যে প্রতিবাদের, হ্যাঁ, মানে প্রতিবাদটা সেই অর্থে খুব যে সামাজিক বা রাজনৈতিক হয়ে উঠতে পেরেছে, আমি সেই কথাতে যাচ্ছি না, কিন্তু এই এই ধরনের চিন্তা ভাবনা আমার মধ্যে এলো, সেই ইতিবৃত্তটা যদি আমাদের একটু বলেন। প্রথম কথা আমি একটা বলি, সেটা হচ্ছে রাজ পরিবার তো মার সূত্রে, বাবার সূত্রে নয়, কাজে সেখানে রাজ পরিবার কিছু অন্তরায় হয়ে দাঁড়ায়নি। উল্টে আমাকে এক ধরনের ম্যানিফেস্টেশন দিয়েছে এইভাবে যে আচ্ছা, ত্রিপুরা পরিবার একটা আমার মধ্যে হয়তো, কিন্তু আমাকে কোনো অন্তরে সেটা সৃষ্টি করেনি। যেটা সৃষ্টি করেছে সেটা হচ্ছে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে মানে লেখালেখিকে শিল্প হিসেবে নেওয়াটা তো খুব মুশকিল। সেটা আমি অনেক ঝুঁকি নিয়ে সেই লেখালেখি করেছি। আমি বিজ্ঞানের ছাত্রী ছিলাম, অথচ বিজ্ঞান নিয়ে আমি ততটা কিছু করিনি। তার বদলে আমি অনেক বেশি সাহিত্যের দিকে ঝুঁকেছি। এবং আমি ফিজিক্স নিয়ে কলেজ পাশ করার পর আমি গেছি কপি রাইটিং এর চাকরিতে, অ্যাডভার্টাইজিং এজেন্সিতে, কিংবা তারও আগে আমি সাব এডিটিং করেছি, তারও আগে আমি জার্নালিজম নিয়ে পড়েছি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সারাক্ষণই আমি সুইচ ওভার করে গেছি। এই সুইচ ওভার করাটা এটা আমার নিজের রক্তে একেবারে একান্তই ব্যক্তিগতভাবে, এর মধ্যে এটা কোনো জেনেটিক ব্যাপার আমার মনে হয় না। এর মধ্যে রাজ পরিবার কিন্তু পিতৃ পরিবার কিছুই কাজ করে না, এই আর কি। মানে অ্যাকচুয়ালি প্রশ্নটা আমার আর একটু ভালো করে বুঝতে হবে, তাহলে আমি উত্তরগুলো দিতে পারি আর কি। হ্যাঁ, মানে আমরা তো আসলে, হ্যাঁ ঠিকই ঠিকই, আমরা তো আসলে মানে কবিতায়, আমি সমর স্যারের কাছে আসব সেই প্রসঙ্গে, যে বিবর্তনের ছবি। আমি শুধু এইটুকু আপনার কাছে আগে কবিতা শুনতে চাও চৈতালি, তোমার সাম্প্রতিক বা তোমার নিজের নির্বাচিত দুটি কবিতা অন্তত পড়ো, সেটা তোমার কবিতা পড়া দিয়ে শোনা দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হোক। হ্যাঁ, অনেক কথা তো হবেই মাঝে মাঝে, কবিতা পড়ো।
ঠিক আছে, তাহলে কবিতাই পড়ছি প্রথমে। হ্যাঁ হ্যাঁ, কবিতা বল, কবিতা বল। সফর। একা চাঁদ ফ্রিস্কুল স্ট্রিট বেয়ে গড়িয়ে নামছে ফাঁকা রিক্সাওয়ালাটির গায়ে। চাইনিজ সসের গন্ধ এখনো জ্যান্ত। এইখানে নিচু চা দোকান বহুদিন বসেছিল, পরে ঘুমিয়ে পড়েছে। অশ্রু ছিল, হাত ছাড়াছাড়ি ছিল, মল্লিক বই বেচত। মনে এলো কি অস্বস্তি, চুপি চুপি বীর্যপাত ছিল। একটা চমৎকার শুরু করেছিলাম আমরা, কালচে রূপকথা লিখছিলাম। রাত ফর্সা হবার আগেই আলোকবর্তিকা যেন কার হাতে ধরিয়ে দিলাম। বাহ, পড়ো, আরেকটা পড়ো। বিরহ নামের মন কেমন গুলি। বস্তুত বিরহ বলে কিছু নেই। ফাঁকা হাতে বিজ্ঞান সাত তাড়াতাড়ি হাত রাখে। আমিও চালাকি করি। গানের জন্য কিছু অশ্রুত ঘোর লাগবেই, হরমোন খুলি। ভালোবাসা উচ্ছে যৌনতা বেঁধে ধেয়ে আসছে, তাই আমিও মুখশ্রী লাল করে বসে থাকি। যেন সহসা ডালপালাগুলি বেজে উঠল, রাগ মোচন হলো। সব জেনে গেলে মন সে তখন সাদা ডেড বডি। আমি করি কি, হৃদয় জ্যান্ত রাখতে মাছের হাঁড়িতে ঢেলে দিই, তারপর কাঁদি, ভ্রমরকে শ্রীকৃষ্ণ সকাশে পাঠাই। হ্যাঁ, এই যে এই বইটি নিয়ে, এই বিরহ নামের মন কেমন গুলি, এই বইটি নিয়ে আমি বইয়ের দেশে লিখেছিলাম। এবং সেখানে আমি যেটা লিখেছিলাম সেটা চৈতালির কবিতা সম্পর্কে আমার নিজের ধারণা, মানে আমার যা বলেছিলাম সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। মানে আমার মনে হয়, যেহেতু আমি বলেছিলাম, কি বলেছিলাম আমি বলেছিলাম যে চৈতালির লিখেন জনি বাধা আছে চুক্তি মতো। এই লাইনটি লিখেও, এই কথাটি লিখেও চৈতালি বইয়ের নাম দিতে পারেন বিরহ নামের মন কেমন। এই যে দুটি প্রবণতার শিহরিত দেয়া নেওয়া, হ্যাঁ, এই যে দুটি প্রবণতার শিহরিত আদান প্রদান, এই আদান প্রদানের পরিক্রমা হচ্ছে চৈতালির সারা জীবনের কবিতা। কোনো এক বজ্ঞা, হ্যাঁ, এই অন্যদের এইগুলো মাইক্রোফোন গুলো অরিন্দজিৎ একটু মিউট করে দাও, না আমার কথা ইকো হচ্ছে। কোনো এক বজ্ঞা, হ্যাঁ, পথ ধরে, সরণি ধরে চৈতালি কোনোদিন চলেনি। নানা রকম কথার, নানা রকম প্রবণতার, নানা রকম চলনের পরিক্রমা নিয়ে চৈতালির কবিতা এতদিন ধরে, কতদিন ধরে লিখছেন চৈতালি, এতদিন ধরে তার কবিতা বেড়ে উঠেছে। এবং আমি ওখানে আরেকটা কথা বলেছিলাম, একটা কবিতার লাইন তুলে বলেছিলাম, কবিতার শুধু বিষয়ে নয়, বিষয়ে তো চৈতালিরা 80-র দশক থেকে বিষয়ে নিজেদের কথা, মেয়েদের নিজেদের ভাষায় নিজেদের কথা বলবার যে ধারা তৈরি করলেন, তার আগে বিচ্ছিন্নভাবে কবিতা সিংহ এবং আরো কয়েকজন করেছেন। কিন্তু চৈতালি এবং তার বন্ধুরা, তার সময়ের কবিরা এই প্রবণতাকে বাংলায় প্রতিষ্ঠা দিলেন। এখন যেটা স্বাভাবিক হয়ে গেছে, এখন মেয়েরা নিজেদের কথা বলতে, সব রকম কথা বলতে আর কোনো দ্বিধা তো করছেই না, বরং মেয়েদের কথাই বেশি আমরা শুনতে পাচ্ছি আমাদের বাংলা কবিতায়। আমি এই বিষয়ের সমারোহ ছাড়াও, বিষয়ের সমারোহ তো আছেই, তাছাড়াও চৈতালির কবিতায় কি গোপন সূক্ষ্ম সচেতন কাজ থাকে, সেটা নিয়েও দু একবার আমি আলোচনা করেছিলাম। তার একটা আমি একটু বলি, সেটা আমি লিখেওছিলাম যে এই বই, এই যে বইটি কবিতাটি পড়লো, সেই নামেরই যে বই, সেই বইয়ের একটা কবিতার লাইন ছিল এরকম: আমি দ্রুত শীত কুড়োনোর শব্দ স্থানীয় থানায় পৌঁছে দিই। এটা হচ্ছে প্রথম লাইন বা একটা লাইন। তার পরের লাইনে ঢেউ কমা ভিন্ন হয়। আবার বলছি, আমি দ্রুত শীত কুড়োনোর শব্দ
স্থানীয় থানায় পৌঁছে দিই, ঢেউ ভিন্ন হয়। এই যে একটা অপূরণীয় কমা, ঢেউয়ের পর এই কমাটির সামর্থ্য টের না পেলে কিন্তু এই কবিতার সৌন্দর্যটা ধরা যাবে না। এই যে অপূরণীয় কমাটিটি দিয়ে ঢেউয়ের যে উচ্চতা, তাকে চৈতালি স্বীকার করে নিলেন, আমাদের স্বীকার করতে বাধ্য করলেন। কমাটা না দিলে এই ঢেউয়ের উচ্চতাকে আমরা স্পর্শ করতে পারতাম না। আর স্পর্শ না করলে তারপর যে আমাদের ঠিকানা ভিন্ন হলো, আলাদা হলো, পরিবর্তিত হলো, প্রচারিত হলো, সেটাও আমরা ধরতে পারতাম। এই শব্দের ভেতরে, কবিতার ভেতরে গোপন এবং অতরান্তিক মোচড়গুলো দিয়ে চৈতালি কবিতা লেখেন, এবং সেখানে তিনি তার কবিতার নানা রকম গমক আছে, নানা রকম চলন আছে, নানা রকম ধমক আছে, সেগুলো নিয়ে বরং বলবেন। অরুণজিৎ, তুমি প্রশ্ন করলে এইরকম করো যে কবিতার ভেতরের ঠিকানা যাতে ও আমাদের কাছে দিতে পারে, সেই রকম দু একটা প্রশ্ন ওর কাছে করো। একটু শুরু করলেই হবে, ও যা বলার ও নিজেই বলবে। হ্যাঁ, এই যে কবিতা পড়লেন, এবার বলো, এবার তুমি কি করবে, কি করতে চাও? হ্যাঁ, আমি আমি আগে যে প্রশ্নটি দিয়ে প্রশ্নের কাছে যেতে চাইছিলাম, সেটা হলো এই যে কবিতার বিবর্তনের জায়গা। মানে আমি যদি শুধুমাত্র শিরোনাম ধরে তার প্রকাশ, আজকে ওর গোলমাল করছে, যান্ত্রিক অসুবিধা তৈরি হয়েছে। হ্যাঁ, যান্ত্রিক অসুবিধা তৈরি হয়েছে, যাকে ওই ততক্ষণ আবার সচল হোক। চৈতালির কবিতাও শুনেছি আমরা, চৈতালির কবিতা সম্পর্কে আমার দু চার কথাও সবাই শুনেছে। এবারে আমি তো আর নিজেকে বলতে পারি না, আমি তাহলে বড় কৃষ্ণপ্রিয়কে বলি যে কৃষ্ণপ্রিয়, তোমার কবিতা চর্চা, তোমার অন্য চর্চার কথা আমরা জানি। তোমাদের উত্তরবঙ্গের নানা স্তরের মানুষের সঙ্গে, জীবনযাপনের সঙ্গে তোমার সম্পর্কের কথা আমরা জানি। তো তোমার কবিতার চর্চায়, তোমার কবিতার মধ্যে যে বন্যতার প্রশ্রয় আছে, যেটা আমি বলেছি অনেক সময়, সেই বন্যতার যে প্রশ্রয় আছে বা নেই, আমি ধরে নিচ্ছি আমি কিছু তোমার কবিতার এই বন্যতার প্রশ্রয় নিয়ে কিছু বলছি না, কিন্তু তোমার ওই জীবন চর্চার বিভিন্ন জীবনযাপনের সঙ্গে তোমার মিশে থাকার প্রভাব তোমার কবিতায় পড়েছে কিনা, পড়লে কিভাবে পড়েছে সে সম্পর্কে একটু বলো। আমি নিজে মনে করি, আমার কথাটা বলে দিই, আমি নিজে মনে করি তোমার কবিতার শব্দের ওঠা পড়ায়, এবং ভাষার বন্য বিভিন্নতায় এই 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 চর্চার বোধ হয় একটা, আমি ভুলে হতে পারি, বোধ হয় একটা চর্চার প্রশ্রয় আছে। আছে কিনা সেটা তুমি একটু বলো। তুমি আগে আনমিউট করে নাও, হ্যাঁ বলো। আচ্ছা, আমি আনমিউট করেছি, এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমার প্রথমে আমি আমার নমস্কার জানাই চৈতালি দিকে। আজকে প্রথম সম্ভবত আমাদের দেখা হচ্ছে। আর সুমনদাকে তো কি আর নতুন করে বলবো, সুমনদাকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আর অরিন্দ্রজিৎ তো মানে একটা হোল টাইমার হয়ে গেছে এই সাহিত্য টাহিত্যর। কালকে কি অসাধারণ একটা সেশন করলো তপদীপ দাকে নিয়ে, বাপরে বাপ। তো সবাইকে শুভেচ্ছা জানাই প্রথমে। আর কবিতা চর্যার জীবনযাপনের, সুমনদা ঠিকই বলেছ, কবিতা আমার জীবন ছাড়া কবিতা কিছু নয়। কবিতাটা কখন আসে, কিভাবে আসে আমি জানি না, কিন্তু এটা অ্যাবসলিউটলি আমার জীবন যাপনেরই একটা পার্ট মনে হয়। আমি কবিতা লিখতে অনেক পরে এসেছি। আমি মূলত একটু সমাজবিজ্ঞান ভিত্তিক আদিবাসীদের নিয়ে কাজ করি, সেটা গত প্রায় 40 বছরের মতো হয়ে গেল। ফলে আমার যখন 30 বছর বয়স, তখন আমার প্রথম একটা আদিবাসী শব্দকোষ প্রকাশিত হয়। কিন্তু আবার যখন 51 বছর বয়স, তখন প্রথম কবিতার বই প্রকাশিত হয়।
তো সেইটা একটু বুঝতে পারলে, সেই জন্য আমি কবি সংসারে খুব একটা পরিচিত নই। আমাকে এই সুমন গুণের মতো কেউ কেউ একটু চেনেন, আর খুব খুব ব্যাপকভাবে আমি পরিচিত নই, কারণ আমি কবিতা লিখতে এসেছি বছর 10। তার আগে কবিতাগুলো কি ফরম্যাটে ছিল হয়তো জীবনের মধ্যেই ছিল কিনা কে জানে, জানি না। ফলে কবিতা ডেফিনেটলি আমার লাইফস্টাইল, আমার জীবনযাপন, এগুলোর মধ্যে এগুলোর থেকে এটা প্রভাবিত হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ জীবন থেকে কবিতাকে আলাদা করা। হ্যাঁ, তুমি তো দুটো কবিতা শোনাও যাতে আমরা টের পাই এই এই সম্পর্কের দেয়া নেওয়াটা, হ্যাঁ, জীবনযাপন এবং কবিতার এই আদান প্রদানের ব্যাপারটা আর কি। এই তো শ্যামশ্রী আছে, অরিন্দ্রজিৎ, যারা যারা আছে তাদেরকে এ করো। অরিন্দ্র যেমন, শ্যামশ্রী আছেন, আমাদের সময় তরুণ কবিরা সব আছেন, আবির্ভাব আছে, শ্যামশ্রী আছে, হ্যাঁ, এদের কথা একটু মাঝে মাঝে বলো। হ্যাঁ বলো, তুমি পড়ো কবিতা পড়ো। আমি একটি আগের কবিতা পড়ছি, আর পরের কবিতাটা পরে পড়বো। পাংখাবাড়ি। পাংখাবাড়ির মতো ঘরে ঘরে ডাকঘর, ঘরে ঘরে পাখিদের নাচের ব্যালকনি, পাইন ও পেখমের বিছানা বালিশ, বেয়াই বেয়ানের মতো ছেলে গাছ মেয়ে গাছ, ঘরে ঘরে আকাশের তারা নক্ষত্র পোষা, বাংলায় আজও আমি দেখিনি। শুনেছিলাম চালসা বাতাবাড়ির খামারবাসী এক বুড়ো ম্যাকপাই পাখি আজও নিয়মিত কলকাতা কর মজদুর মন্ডলীতে আসেন। শুনেছিলাম ডুয়ার্সে 2টি বিদ্রোহী লাল শুকরা আছেন। পাংখাবাড়ির মতো এত বিসমিল্লা যোগ, এত আরবীয় রাত দেখিনি আগে। মাসানে মাসানে কত যুদ্ধ দেখেছি, বট ও পাকুরের কত বিয়ে দেখেছি। তিস্তার চরে নিজেই সড়ক হয়ে মানুষ পিঠে করে একে বেঁকে চলেছেন পাংখাবাড়ির নিজের পাইথন, আমি আজও দেখিনি বাংলায়। বাহ, এই তো, এই যে আমি যেটা বলছিলাম, তোমার এই যে চৈতালি দেখেছো, ওই যে ওই যে অঞ্চলে ঘোরাফেরা করে, এই পাংখাবাড়ি ওই অঞ্চলে নিয়মিত যাতায়াতের। হ্যাঁ, অরিন্দ্রজিৎ চৈতালিকে একটু আবার মিউট করে দিয়েছে, ও আবার চলেও গেল, কোথাও দেখা যাচ্ছে না। যাই হোক, যেটা বলি যে ওর ওই যাতায়াতের, ওই পর্যটনের, ওই জীবনযাপনের সঙ্গে থাকার একটা প্রভাব ওর কবিতার শব্দে ধরনের মধ্যে আছে। আমি যত লেখা পড়েছি সবগুলো, প্রতিটি লেখার মধ্যে ওর জীবনযাপনের বৈচিত্র্যের ঝলক রয়েছে। এটা রয়েছে, এবং এই বন্যতার প্রশ্রয় রয়েছে। এই বন্যতার প্রতি আমার একটা কি বলবো, সুমন, আমি একটা কথা বলছি। খুব কৃষ্ণপ্রিয়র কবিতায় খুব অদ্ভুত কিছু অনুষঙ্গ এসছে, যে অনুষঙ্গগুলোর মধ্যে কিরকম গুণগন্ধ রয়েছে, একটা জঙ্গল রয়েছে, একটা এক্সক্লুসিভ একক একটা ধারণা, একটা ভাবনার মধ্যে দিয়ে, যেগুলো আমি আগে কখনো শুনিনি। আমি স্বীকারই করছি, আমি প্রথম কবিতা শুনলাম, কিন্তু এত অন্যরকম কবিতা, মানে সেই যেন চুলে রং উঠে আসবে, চুলে গাছপালার শিহর উঠে আসবে, এরকম আমার লেগেছে কবিতাটা। মানে একটাই কবিতা শুনলাম, সেরকম লাগলো আমার, খুব ভালো। একদম তাই। ওর কবিতা যে খুব বেশি পড়ার সুযোগ বাংলা ভাষার পাঠকের হয়েছে তা অবশ্যই নয়, তোমার যেমন নয়, আমাদেরও নয়। কিন্তু যেটুকু পড়েছি তাতে বোঝা যাচ্ছে যে জঙ্গলের একটা পরিচয়, হ্যাঁ, জঙ্গলের একটা পরিচয়, জঙ্গলের গুণ স্বাভাবিকতার একটা ধরন, এবং সেখানকার মানুষজনের সঙ্গে ওর সম্পর্কের স্বাভাবিকতা, ওর সম্পর্কের স্বাচ্ছন্দ্য। সেটা কোনো স্ট্রেট ন্যারেশন নয়, পুরো কবিতা হয়ে নেমে এসেছে, যেটা আমার লাগবে। একদমই তাই, একদমই তাই। সেটাই আমি কবিতা সম্পর্কে আমার বলার। দুজনেরই কবিতা শুনে ফেললাম। এবার অরিন্দ্রজিৎ, বল, তোমার মাঝে মাঝে আজকে প্রবল গন্ডগোল হচ্ছে, তুমি থেমে যাচ্ছ, তোমার দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। কবিতা পড়বে তো, তুমি কবিতা পড়ো। আমি জানি না ও আমাকে কিভাবে এখানে রেখেছে, আমি কবিতা পড়বো না কবিতা পড়তে বলবো, এই আমার কি ভূমিকা আমি জানি না। আমরা তো শুনতে খুব বেশি অভ্যস্ত, কবিতা তো আমি আজকে স্যারের কাছে শুনবো, কবিতাও আমরা শুনবো। আমি একটি প্রশ্ন দিয়ে স্যারকে এবার যাব, সেটা হচ্ছে যে
তো মানে শব্দ বুঝতে পেরেছি, আর কিছু বোঝা যাচ্ছে না অনিন্দ্যজি? কবিতা এবং গদ্য কথাগুলো বুঝতে পেরেছি। তোমার আমার মনে হচ্ছে তুমি বলতে চাইছো যে আমার এই কবিতা এবং গদ্য চর্চাটা নিয়ে একটু কিছু বলি, তাই তো? কারণ তোমার আর কোনো কথাই বোঝা গেল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে কবিতা এবং গদ্যের বিবিধ ভেতরে উঠে আসছে। তুমি থামো, তোমার কথা শোনা যাচ্ছে না, আপনাদের সময় নষ্ট হচ্ছে। তুমি থামো, আমি বুঝে গেছি। তো তুমি আবার বেরিয়ে বরং ফিরে এসো, তোমার কথা শোনা যাচ্ছে না। বুঝে গেছি। তো যেটা অরিন্দ্রজিৎ বলতে চাইছে, জানতে চাইছে আমার কাছে বরং, সেটা হচ্ছে যে আমার কবিতা চর্চা এবং গদ্য কথাও বললো, গদ্য চর্চার মধ্যে সম্পর্কের বিষয়টা কি, সেটা হচ্ছে আমি এটা বলি, সবসময় বলি যে যে মন নিয়ে আমি কবিতা লিখি, গদ্য চর্চার সময় সেই মনটি আমার আসলে কাজ করে। গদ্য মানে আমি প্রবন্ধের কথা বলছি। প্রবন্ধের প্রতি, গদ্য চর্চার প্রতি আমার একটা প্রশ্রয় আছে। সেই প্রশ্রয়টা হচ্ছে এই যে শব্দের পুনর্গঠন নিয়ে, শব্দের ভেতরের রসায়ন নিয়ে, শব্দের নানা মাত্রার পরিবর্তন নিয়ে আমার নিজস্ব ভাবনা আছে। পৃথিবীর বহু লেখক, এটা আমরা সবাই জানি, পৃথিবীর বহু লেখক তারা নিজেরা কবিতা এবং গদ্য চর্চা পাশাপাশি করেছেন, এবং গদ্য যে মন নিয়ে তারা কবিতা লিখেছেন সেই মনই তাদের গদ্যের মধ্যে ধরা পড়েছে। এরকম অনেক লেখকের কথা আমরা জানি। আমি এবং এবং এটা তো আমরা জানি যে পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন লেখক, এলিয়টই বলি আর যাই বলি, যার কথাই বলি না, মালায়ালমেই বলি, বা আমাদের আরাধ্য এই গত শতকের শ্রেষ্ঠ 2-3 জন যে কবির কথা আমরা বলবো, তারা একই সঙ্গে কবিতার সঙ্গে গদ্য চর্চা সমানভাবে করেছে। বাংলাতে তো করেইছেন বুদ্ধদেব বসু, জীবনানন্দের মতো ওই গদ্য, ওই রকম ভেতরে ভেতরে মুখর গদ্য বাংলা ভাষায় খুব কম লেখা হয়েছে। তা আমি নিজে কবিতার পাশাপাশি গদ্য চর্চার প্রতি আসক্ত এই জন্যে যে গদ্যে যে শব্দের নানা রকম প্রকরণের মোচড় ঘটানো যায়। হ্যাঁ, শব্দের এক একটা শব্দ নিয়ে, তারপরে আরো একটা শব্দ নিয়ে তার ভেতরের দেয়া-নেয়াকে স্পর্শ করা যায়, দেয়া-নেয়ার ধরনটাকে স্পর্শ করা যায়। এই জন্যে আমি ব্যক্তিগতভাবে কখনো এমন হয়েছে দিনের পর দিন গদ্য লিখে কেটে গেছে, কবিতা লিখতে পারিনি, লেখার সুযোগ হয়নি, সময় হয়নি, ইত্যাদি হয়নি। তো এইটা আমার কাজ করেছে, এবং আমার গদ্যের অনেকগুলো বইও আছে। এই প্রবণতার ফসল ধরা আছে বেশ কিছু বইয়ে। এবং আমার নিজের ধারণা গদ্য চর্চার এই, তাছাড়া নানা রকম তাগিদ থাকে, ব্যক্তিগত বন্ধুত্বের দাবি থাকে, প্রাতিষ্ঠানিক দাবি থাকে, পড়াই টড়াই বলে একটু লিখতেও হয় অন্য কারণে, সব মিলিয়ে গদ্যের ঘরানার প্রতি আমার একটা প্রশ্রয় রয়েছে। সম্ভবত এই কথাই অরিন্দ্রজিৎ জানতে চেয়েছিল। দেখা যাক ওর কথা এবার শোনা যায় কিনা। অরিন্দ্রজিৎ বলো এটা। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এই 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 প্রশ্নের কাছেই গেছিলাম, এই জিজ্ঞাসায় আমার ছিল। স্যার, আপনার কয়েকটা কবিতা এবার যদি আমরা শুনতে পাই। দাঁড়া, আমি কবিতা তুমি শুনতে পাইবে বলে আশা করছিলাম বলে আমি কিছু কবিতা বেরও করে রেখেছি। দাঁড়াও বলি, একটা বলি। যিনি মারা গেলেন আমাদের সবার প্রিয় কবি অলোকরঞ্জন দাশগুপ্ত, অলোকদাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম বেশ কিছুদিন আগে। ওর ওপরে অলোকদা, চৈতালি, অলোকদার প্রেমের কবিতার একটা সংকলন একজন প্রকাশক করছেন, অনেক দিন ধরে করছেন, কবে করবেন জানি না, অলোকদা চলেই গেলেন। তো যাই হোক, তো তার ভূমিকায় আমি এই কবিতাটা দিয়েছিলাম, অলোকদাকে শুনিয়েও ছিলাম, অলোকদা খুব খুশি হয়েছিল। কবিতাটা ছোট, কবিতাটা হচ্ছে এইরকম। বনস্পতির পাশে গুটি গুটি এসে বসি পুঁথিপত্র সহ, সারা জীবনের সব রচনা ও সম্ভাবনা, শ্রম ও বিস্ময় টের পাই অন্তরিক্ষে সাজানো রয়েছে।
চোখের সামনে শুধু মহিরুহ থেকে একটা দুটো পাতা ঝরছে মহাকাল সম্মত হাওয়ায়। এইটুকুই। এটা শুনিয়েছিলাম অলোকদাকে। অলোকদার ভাষায় আমাকে প্রশ্রয় দিয়েছিলেন। তো এই কবিতাটা আমি প্রথমেই পড়বো বলে কবিতাটা শুনেছেন, শুনে গেছেন? হ্যাঁ, শুনেছি, শোনানোর ভাগ্যি শুনিয়েছিলাম। আমি ভেবেছিলাম বইটা বেরোলে একবারে অলোকদাকে পড়বো, কিন্তু বই তো বেরোয়নি। আমি যদি না শোনাতাম সেদিন তাহলে কিন্তু কবিতাটা না শোনানোই থেকে যেত। মানে বই তো বেরোয়নি, কবে বেরোবে আমি আর জানি না। আচ্ছা, আমি আরেকটা ছোট কবিতা পড়ি, তারপরে এবারে আবার অন্য প্রসঙ্গে সবাই অরিন্দ্রজিৎ আমাদের নিয়ে যাবে। কবিতাটার নাম হচ্ছে শোক। তোমাদের ছবি দেখে টের পাই, তোমাদের ছবি দেখে টের পাই আমারও বয়স হয়ে গেছে। 30 বছর পরে ফেসবুকে ডাক দেয় স্কুলের বান্ধবী। চুলে রং, সারা মুখে 40 হাসি, গলায় ফর্সা হয়ে জমে আছে গৃহিণীর মেদ। শুধু চোখের পাতায় কৌতুকের চেনা টানে পুরোনো দিনের হাওয়া বুকে এসে লাগে। আমারও তাহলে এত বয়স হয়েছে। এই দুটি কবিতা শোনালাম। হ্যাঁ, এবারে অরিন্দ্রজিৎ প্রশ্ন করো চৈতালির কবিতা নিয়ে। আমি একটি কবিতা পড়বো, তারপরে আমি প্রশ্নে যাব। বাহ, পড়ো। কবিতাটা একটু পড়ছি। কি প্রেম, কি প্রেম, প্রতি আদরের কাছে কুকুরের মতো আমি বস্য হয়েছি। মার খাওয়া রাত্রির কাছেও গলিতে গলিতে তোমার নামের আলপনা এঁকে ভোরবেলা বিশেষ করেছি। কতদিন পর আজ সরু বোতলের গলা যেন মনোপথে আহ্লাদ অপমান গাদাগাদি করে, ও ওকে খোটা দিচ্ছে শুধু। ভাবি নাম গান গাইব, সমুদ্রে নেমে যাব, ঢেউ খাটবো। নুন ছিটকে জিভে পড়লে তুমি বেইমানি করতে পারবে না আর, আর ছেড়ে যাবে না আমাকে। বিকেলের সূর্যাস্ত লাগা বাঁক থেকে মদনমোহন কিনে দিতে দিতে বলবে যখন, সিঙ্গাড়া গরম আছে তো মাইরি, মরমে মরে যাব। আমার 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 প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই যাচ্ছে চৈতালিদির কাছে। আমি একটু প্রশ্নটা করে চৈতালিদিকে আনমিউট করব, একটু ইকো হচ্ছে। আমি আমি শুধু এই কবিতা নয়, আরো বেশ কয়েকটি কবিতার প্রসঙ্গ এখানে সময়ের অভাবে উল্লেখ না করতে পারলেও, এই যে প্রেমের জায়গাটাকে উনি দেখেছেন, তো মানে আমি এটা বলবো না যে সরাসরি বিদ্রুপ বা সরাসরি এই যে বাঁক, তো এই যে ভাষা ভঙ্গি, এই 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 অবস্থানটা সম্পর্কে, এবং যেহেতু কবিতার ভাষার বিবর্তন নিয়ে আমি সুমন স্যারের কাছে আমার প্রশ্ন থাকবে, আমি এইটা জানতে চাইছি যে দিদি, আপনি আপনার কবিতার যে ভাষা, কারণ আমরা যারা বিষাক্ত রেস্তারা পড়েছি বা মাংসের দোকানের জন্য লেখা কবিতা, বিজ্ঞাপনের মেয়ে, হ্যাঁ, থেকে আরম্ভ করে কালো বসন্তের কিস্সা, তো তো এই যে ভাষার বিবর্তন আপনি আপনার কবিতায় ঘটিয়েছেন, তার রহস্যটা কি, এটা যদি আমরা আমরা এখানে সেইভাবে মানে খুব সচেতন ভাবে আমি রহস্য পটিয়সী তা তো নয়। রহস্য আপনি চলে আসে যখন যে কবিতা দাবি করে রহস্য, সেই কবিতায় রহস্য চলে আসে। দ্বিতীয় কথা, ওই প্রেমের কবিতা নিয়ে যেটা তুমি বলছিলে, আমি আমি একেবারে নিটুল প্রেমের কবিতা লিখতে পারি না। এই অপারগতা কেন আমি জানি না, কিন্তু এটা আমার আছে। আমার প্রেমের কবিতার মধ্যে ভীষণ একটা অ্যানিমিক ব্যাপার কাজ করে। প্রেমের কবিতায় ভীষণ শ্লেষ, ভীষণ সমাজ, ভীষণ নারীবাদ, এই সবই চলে আসে, এবং চলে এসে প্রেমটা কিরকম টুকরো টুকরো ভাঙা ভাঙা হয়ে যায় আর কি। ফলে আমি দেখতে খুব সুন্দর, তোমাকে ভালোবাসি, তুমি খুব ভালো, এবং যৌনতা ইত্যাদি, সেইগুলো ওইভাবে আমার কবিতায় আসে না। আমার কোনো লেখাতেই ওইভাবে আসে না। আমার লেখার মধ্যে ভীষণ মোচড় বাঁক, হয়তো আমার জীবনেরই মতন আর কি।
ওই যেটা সুমন একটু আগে বলছিল যে নানান রকম ভাবে আমার জীবনও সেই নানান বাঁকে বেঁকেছে এবং নানান আনপ্রেডিক্টেবিলিটির মধ্যে দিয়ে গেছে। সেইভাবেই আমার লেখার মধ্যে নিজের শব্দ আমি কোনো সচেতন ভাবে দিচ্ছি তা নয়, কিন্তু শব্দ ওরকম চলে আসে। দ্বিতীয় কথা, একটা জিনিস বলে দিই তোমাকে, তুমি কবিতাটা পড়লে তো তাই বলছি, ওই মদন মোহনটা কিন্তু একটা মিষ্টির নাম আসলে, পুরীতে বিক্রি করে। ওই বাঁকে করে যখন সমুদ্রের ধারে নিয়ে যায় তখন তার মধ্যে সিঙ্গারাও থাকে আবার মদন মোহনও থাকে আর কি। সেটা বোধহয় ওদেরই নিজস্ব মিষ্টি, পুরীর, অন্য কোথাও আমি এই মদন মোহন মিষ্টির কথা শুনিনি। তো আমি আবার খেতে ভালোবাসি, অতএব আমার লেখার মধ্যে খাবারের অনুষঙ্গও চলে আসে। সে নানান রকম ভাবে আসে, সেটা খুব দুঃখের মধ্যে দিয়ে আসে, যন্ত্রণার মধ্যে দিয়ে আসে, ভীষণ প্রেম যৌনতার মধ্যে দিয়ে আসে, এইরকম এইভাবে আসে। আর বিবর্তন, হ্যাঁ বিবর্তন, আমি জীবন মানে লেখা যখন শুরু করেছি তখন একভাবে লিখেছি, এবং তারপর আমাকে যেভাবে জীবন অভিজ্ঞ করেছে, জীবন যেভাবে আমাকে এক্সপিরিয়েন্স করেছে, সেইভাবেই হয়তো শব্দ চলে এসেছে। যেমন এখন আমি প্যান্ডেমিক শব্দটা লিখি, এখন আমি অবরুদ্ধ শব্দটা লিখি, আগে তো কখনো এই শব্দগুলো লিখিনি, এখন আমি লিখছি। তেমনি অনেক সময় যৌনতার কথা, আমি আগে যৌনতার কথা লিখতে গিয়ে এমন ভাবে লিখেছি যেটা নিয়ে তারপর মারমার কাটকাট শব্দ হয়েছে যে এইসব কথা কেন লিখেছি, যৌনাঙ্গ দু হাতে ছিঁড়ে ফেলি, এটাও আছে আমার কবিতায়। এবং সেই নিয়ে কেন একটা মেয়ে কেন এইভাবে লিখবে, এরকম নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে গেছি, কিন্তু তাতে কিছু যায় আসে না। কবিতা তো কবিতাই থাকে, কবিতাকে কবিতার মতন করেই লিখতে হয়, এবং শব্দ ব্যবহারেও কোন রকম বিধিনিষেধ বা অন্তরায় থাকা উচিত তো নয়, এবং আমরা সেগুলোকে সচেতন ভাবে কাটাই। এইখানেই সচেতন প্রয়াস আমার। শব্দ প্রয়োগ হয়তো অসচেতন ভাবেই করেছি, একটু আগে বললাম, কিন্তু আমি সচেতন ভাবে আমি যৌনতাকে বাদ দেবো, ভয় পাবো, এরকম হয় না। আমার লেখার মধ্যে যৌনতা আসে, খুব বেশি করেই আসে, এই আর কি। এবং সেটা যে শব্দ যেখানে যেটুকু দাবি করে সেইখানে সেভাবেই সে আসে। তবে নাগরিকতা বেশি, কারণ আমি আপাদমস্তক নাগরিক, ফলে একটা আরবান ব্যাপার থেকেই যায় আমার কবিতার মধ্যে। আমি তো চেষ্টা করি খুব গ্রামজ কথা লিখতে পারবো না, কিন্তু আমি ভালোবাসি প্রকৃতি, তো যে প্রকৃতি সেইভাবেই ক্যাথারসিস হয়ে কবিতার মধ্যে ছুঁয়ে ছুঁয়ে পড়ে, এই আর কি। একদমই একদমই। তো আমরা আমরা চৈতালিদির কাছে আর কয়েকটি কবিতা আমরা শুনে নিতে পারি, তারপরে আবার বলি অরিন্দ্রজি, ওই যে নারীবাদ যে কথাটা চৈতালি বললো, আসলে নারীবাদ মানে ফেমিনিজম, এই শব্দটা তো এখন একটু যে কোনো নানা কারণে শব্দটা তো একটু শব্দটার মধ্যে একটু বিদ্রুপ তৈরি হয়েছে নানা কারণে, তার সঙ্গত কারণও আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই শব্দটার মধ্যে সত্যিই তো অনেক সঞ্চয় আছে। নারীবাদ, তাই না? নারীবাদ শব্দটির মধ্যে তো তো যে সঞ্চয় আছে, সেই সঞ্চয়টাকে যদি আমরা স্পর্শ করি, সেই সঞ্চয়ের কথা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা টের পাবো যে চৈতালির কবিতা, তার সময়ের অন্য শক্তিমান কবিদের কবিতা কিন্তু বাংলায় এই নারীবাদের যাকে বলা যায় ইতিবাচক প্রতিষ্ঠা দিয়েছে। মানে এই মুহূর্তে নারীবাদ শব্দটা অনেক বিদ্রুপ তৈরি করবে, নানা কারণে করবে, তার নানা আন্তর্জাতিক প্রসঙ্গ আছে, আমাদের দেশের প্রকৃত কিছু প্রসঙ্গ আছে, সেটা অন্য প্রসঙ্গ, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আবার বলছি, নারীবাদ শব্দটার মধ্যে অনেক ঐতিহ্য যুক্ত আছে, অনেক সঞ্চয় যুক্ত আছে, অনেক সম্পর্ক যুক্ত আছে, অনেক অনেক সম্ভাবনা যুক্ত আছে, অনেক 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 সদর্থক প্রসঙ্গ যুক্ত আছে। সেইগুলো যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু এটা মনে রাখতে হবে যে চৈতালি নিজে একটু আগে বললেন যে আমার একমাত্রিক প্রেমের কবিতা চৈতালির পক্ষে তো লেখা সম্ভবই নয়, এই সময়ের কোনো মেয়ে বা কোনো ছেলের পক্ষে লেখা সম্ভব নয় এই মুহূর্তের কোনো, তাই না? কোনো কারোর পক্ষে একমাত্রিক, যাকে বলা যায় নিটোল বলে একটা শব্দ ছিল, নিটোল, ওই নিটোল প্রেমের কবিতা এই মুহূর্তের কোনো কবির পক্ষে লেখা সম্ভব নয়, নানা কারণে সম্ভব নয়। জীবন এত জটিল, ফলে কি করে সম্ভব? জটিলতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সম্ভবই নয়, একদমই সম্ভব নয়। ফলে সম্পর্কহীনতা পরস্পর সেতু বাঁধে,
এই সেতুটাই তো আমরা লিখি, একটা কবিতা তো ওই পারাপারের সেতুটা, আর তো কিছু না। ঠিক। আমি একবার লিখেছিলাম দেশে চৈতালি কবিতা, বইয়ের দেশে চৈতালি কবিতা সম্পর্কে, যে চৈতালি কবিতায় যৌনতার চিরসিংহাসন কখনো টোল খায় না। হ্যাঁ, যৌনতার চিরসিংহাসন কখনো টোল খায় না, কারণ আমাদের সম্পর্কে এর মধ্যে এবং 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 প্রেমের প্রেমের অংশই সেটা, প্রেমের মধ্যেই সেটা, এবং এই সবটা মিলিয়ে ওর কবিতা। ফলে প্রেমের কবিতা এই মুহূর্তে সত্যি সত্যি প্রেমের কবিতা লেখা, যাকে ওই যে আপনি বললেন না নিটোল, অনেকে বলেন না যেটা খুব নিটোল প্রেমের কবিতা, নিটোল প্রেমের কবিতা বললে কিছু অন্তত কোন কবির পক্ষে লেখা গত 30-40 বছর ধরে যারা লিখছেন কারোর পক্ষে লেখা সম্ভব নয়। আদৌ নিটোল প্রেম বলে কিছু হয় কিনা সেটাই একটা তাই না প্রশ্ন, বলা সম্ভব নয়। তো আমরা চৈতালির কবিতা নিটোল হয় বলে আমার মনে হয় না, মনে হয় না কোনো কিছুই তো নিটোল হয় না। আসলে তো নশ্বরতাই আমাদের জীবন ধর্ম না, নিটোল আবার কি? যখন বলেন যে ওই কবিতা কি নিটোল, যে নিটোলই তো এক অর্থে, কিন্তু কি নিটোল? আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, হ্যাঁ ভয় পেও না, কি জানো চৈতালি, বেশিক্ষণ থাকবো না কো, এসেছি দ্বন্দ্ব দুইয়ের তরে। শুধু এইটুকু যে বলা, এইটুকু বলেই যে কবিতার যে কথা শেষ হয়ে যায়, তার মধ্যে আমরা হয়তো মনে হতেই পারে যে এই তো যে উচ্চাশাহীন উচ্চাকাঙ্ক্ষাহীন কিছু কথা বলা হলো, তা নয়। একটা অদ্ভুত অনিশ্চয় কাজ করছে এই কবিতাটাই, অদ্ভুত অনিশ্চয়। এই অনিশ্চয়তাও তো প্রেমের কবিতার অংশ, এই অনিশ্চয়তাও প্রেমের কবিতার অংশ। তো চৈতালির কবিতায় বরং আমরা এই নিশ্চয়তা এবং অনিশ্চয়তার পরিক্রমাতে বুঝে নিতে চাই চৈতালির কবিতা শুনে। পড়ো চৈতালি। অনেকে অনেক মন্তব্য করছেন সুন্দর সুন্দর, সেগুলো আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে আসলে। পড়ি কবিতা, পড়ছি। ভোগ ব্যথা হোক, ব্যথা চাঁদের নিয়মে কমতে থাকুক, বেড়েই চলুক। আমি তো তোমার কাকপক্ষীটি, নিজেকে নিজেই বুঝতে দেব না প্রেমে আছি নাকি মন্ত্রে মজেছি। জ্যোৎস্না পড়েছে গুঁড়ো গুঁড়ো, আমি অপমানগুলো জড়িয়ে নিয়েছি চালকলা যেন, প্রহারে ভিজিয়ে প্রসাদ মেখেছি। মেঘেরা যখন আলপনা দিল, বজ্র যখন নিনাদ বাজালো, ভোগের বাসনে বেড়াল কাঁদলো। আমি তো ছিলাম মধুপর্কের বাটির মতোই, অল্পে কাতর, যায় আসে না কিছু। নাট মন্দিরে টাটকা জনি ও স্তন লাগিয়েছি, পুজো শুরু হোক। আরেকটা পড়ছি, শান্তিনিকেতন। এটার নাম শান্তিনিকেতন। দেখতে দেখতে ভোর জাগে, ভালোবাসার ভোর, অপমানের ভোর। ফিরে এসে জানানো হয় না তোমার প্রায় নিভে আসা দৃষ্টিপথের আলোয় তানপুরা বেঁধে আজ আবার আমি গান গেয়ে উঠি। আর পড়বো কি? পড়ো, আরেকটা পড়ো, ছোট পড়ো। ভনিতা। শিল্পের কথা পরে হবে, আগে বলো হলুদ আর মস্ত বসন্তকালের মধ্যে মুখ ডুবিয়ে আমরা চুমু খেয়েছিলাম কেমন? তবে বউ বাচ্চার গল্প সঙ্গে আছে তো? আমাদের ঠোঁট নিঃসৃত আঠালো তন্তুতে কনফেশনের গন্ধ লেগে যাবে। রাজনৈতিক কথা পরে হবে, মই ও বড় রাস্তা এড়িয়ে চলো কাঁচা পথ ধরে নি। বিবেক দংশাতে এলে ডুমুর গাছের টঙে তুলে দেব, আর অন্ধ হব। প্রতারণার কথা পরে, শুরুতে মন মজানোর কথা বলো। তোমার পল্লব থেকে ওই যে মোদক মুঠো মুঠো খসিয়ে ফেলবো আর খাবো। মৃত্যুর কথা পরে বলবে, আগে সুর ধরো, শরীর মেশাও। হ্যাঁ, মন মজানোর কথা
বলেও শরীরে সুর মেশানোর কথা বলেন চৈতালি। এই সব মিলিয়েই তো আমাদের আমরা বারবার বলছি আমরা যে কোনো এক বজ্ঞা সরণি ধরে আমরা তো চলতে পারি না। ফলে আমাদের কবিতাতেও এই মিশ্র মনের একটা কারুর জীবনই লিনিয়ার চলতে পারে না, কারুর জীবনই লিনিয়ার চলে না, কবি অকবি চলতে পারে না। সুতরাং আমাদের লেখায় তো সেটা থাকবেই, আমাদের লেখাও তেমনই হবে। কেউ যদি বলেন যে আপনার লেখায় শুধু এটা কিভাবে ধরা পড়েছে, শুধু প্রেম কিভাবে ধরা পড়েছে, শুধু বিরহ কিভাবে ধরা পড়েছে, শুধু মন খারাপ কি করে ধরা পড়েছে, এভাবে তো হবে না। আমাদের প্রেম, আমাদের মন খারাপ, আমাদের যৌনতা সবকিছুই এমন এমন ভাবে মানে একটা একে অপরকে জড়িয়ে রেখেছে, ধরে রেখেছে, মিশিয়ে রেখেছে যে একটা ধরে এখন এটা বহুবার বলা হয়েছে না যে রবীন্দ্রনাথ ওই যে তার গানের এই যে এতগুলো ভাগ করেছেন, পূজা পর্যায়, প্রেম পর্যায়, এই ভাগটা এক অর্থে এত অর্থহীন যে তার পূজা পর্যায়ের গানগুলি অনেক গানের মধ্যে প্রেমের স্পর্শ আছে, আর তার প্রেম পর্যায়ের অনেক গানকেই তো আমরা যারা 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 অধ্যাত্ম সাধনা করেন তারা তো সেভাবে ভেবেও নিতে পারেন। সুতরাং এই মনটাই আমাদের বুঝতে হবে যে পূজা পর্যায়ে, প্রেম পর্যায়ে, প্রকৃতি পর্যায়ে এভাবে আলাদা করা কোনোটাই যায় না। ওর প্রেম পর্যায়ে প্রচুর গান তো প্রকৃতি পর্যায়ে ফেলে দেওয়া যায়, বা প্রকৃতি পর্যায়ে প্রচুর গানকে প্রেম পর্যায়ে এনে ফেলা যায়, তাই না? এটা আমাদের রবীন্দ্রনাথ এই ভুলটা করেছিলেন, তার কারণ হচ্ছে ওর এত বড় সম্ভার ছিল, এত অনন্ত ওর সম্ভার ছিল যে সেগুলোকে একটু বিন্যস্ত না করলে সত্যি সত্যি আমাদের খুব অসুবিধা হতো, আমাদের মতো পাঠকদের খুব অসুবিধা, পরের প্রজন্মের পাঠকদের খুব অসুবিধা, সেটা ওকে করতে হয়েছিল। একেবারেই তাই, ওরকম আলাদা করে ক্যাটাগরিক্যালি বলা যায় না, বলা যায় না, এটা হচ্ছে কথা। বলো অরিন্দ্রজিৎ, বলো অরিন্দ্রজিৎ, বলো এবার। আমি এখানে একটি কবিতা পড়তে চাইছি, তারপরে আমি আবার প্রশ্নে চলে যাব। নদী কোনোদিন কাগজ হতে পারে না, খাতা বই কাঠ পেন্সিল হতে পারে না, বাসে জায়গা না পেলে সে পাতালে চলে যায়। নদী শুধু শুয়ে থাকে পুরাণের রক্তের ভেতর। অক্ষরে লেখা নদী, হরপ্পার নামতা লেখা জঙ্গল, ভাত ঘুম নামচির বাজার, এসব নক্ষত্র নাটক দেখে আমার এক নদীবন্ধুর বেশ ঘুম পায়। লেখিকারও খাটুরির খাতা সব পাল্টে যায়, ক্ষীরের কুটির হয় ওর ঠাকুরের কোষাকুষি। নদীর পরের পংক্তি হলো স্বপ্নের, শান্তির দেশ, এরপর সরু দুটো গলি, রক্ত ও ফুসফুস, সকলেই খুব চাপে আছি। গলি মানে পংক্তি নয়, পংক্তি মানেও যেন ঠিক গলি নয়, সাদা নিরাকার কয়েকটি পাথরের মেঘের ডান দিকে অক্ষরজয়ী এক মহাকারাগার। এই দুঃস্বপ্নের দিকে শুধু গুটি কয় রাত জাগা পাখির গুঞ্জন। কোনো দিকে তাকালেই ভোর হবে, জানে না মধ্যরাত। কতদিন সিনেমায় মল্লযুদ্ধ খেলে না কেউ, কতদিন কবি কালিদাস আসে না পাড়ায়, বিশ্বকাপও জেতে না মহানন্দা স্পোর্টিং, কতদিন। সব কিছু ঠিক করে মহেঞ্জোদারোর সেই হাত কাটা কিং পেস্ট। কোন দিকে যাবে সংসার? শুধু সাদা শঙ্খ বাজিয়েই কেউ হতে পারেনি আকাশ। আমার মনে হয় যে কৃষ্ণপ্রিয় ভট্টাচার্যের এই যে জিজ্ঞাসা, এই অনন্ত জিজ্ঞাসায় কিন্তু তার কবিতার আকাশকে নির্মাণ করে। আমি কৃষ্ণপ্রিয় দার কাছে এই বিষয়ে আমি জানতে চাইবো, এবং চৈতালিদি তার কবিতার একটা খুব উল্লেখযোগ্য পয়েন্ট, এবং সুমন স্যারও বলেছেন যে বারে বারে এই যে জঙ্গল, এই যে বন, এবং আমরাও যখন তাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন বিভিন্ন ছবি দেখি, তখনও কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে যে সবুজায়ন, সবুজের সমাবেশ, সেটা কিন্তু আমাদের বারে বারে নজর কাড়ে। তো কৃষ্ণপ্রিয় দা, এটা নিয়ে যদি, এই আকাশ নিয়ে, কবিতার আকাশ নিয়ে যদি তুমি আমাদের কিছু বলো। না 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 না, আমার কবিতার আকাশ নিয়ে আমি কি বলবো, বেটার সুমনদা বলবেন, বা চৈতালি দিব। তুমি কৃষ্ণপ্রিয়,
তোমার কবিতায় এই যে কথাটা তুমি শুরু করেছিলে যে একটু আগে, যে যে তুমি যে জীবনের মধ্যে আছো সেই জীবনকে তুমি স্পর্শ করার অভিজ্ঞতা কিভাবে কবিতায় সম্প্রসারিত করছো, কবিতায় সঞ্চারিত করছো, সেই কথাটা একটু আমরা জানতে চাই। যে তোমার এই যে দিনের পর দিন ওই মানুষদের সঙ্গে থাকা, ওই মানুষদের সান্নিধ্যে, তুমি বললে আবার কদিন পরে যাবে, আমাকে সেদিন বললে আবার যাবে। তো এই যে আসলে কৃষ্ণপ্রিয় নিজের কাছে শুনতে চাই এটা, ওই আকাশে বলো, তুমি বলো বলো তোমার ওই এটা আসলে এটা 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 খুব এম্বারেসিং, মানে একটা কবিতা লেখার পর তার নিজের আকাশ বলা, এটা এটা খুব আসলে নদী জঙ্গল, জনজাতি মানুষ, আমার প্রতিবেশীরা, কখনো কখনো তাদের সঙ্গে আমার একটা ডায়ালগ হয়, তাদের সঙ্গে ডায়ালগ হয়, এমনি ডায়ালগও না, তাদের সঙ্গে কথাবার্তাও হয়। কখনো মনে হয় নদীর সঙ্গেও আমার কথাবার্তা হয়, কিরে নদী, কি ডায়না, কি মূর্তি, কি জল ঢাকা, কি মহানন্দা, তো তোর ছেলে কোন ক্লাসে পড়ে, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। তো এটা নিয়ে না, মানে মানে কবিতায় লেখা একরকম, আর এটা নিয়ে বলার ঠিক আমি খুব কমফোর্টেবল ফিল করছি না। আমরা তোমার কাছে এই যে তোমার যে যাপন, এই যে তুমি মানে একটা বিস্তৃত পরিসরে তুমি জনজাতি এবং তার সংশ্লিষ্ট মানুষজনের সঙ্গে যে মিশেছো, সেই যাপন কথা কিভাবে গাঢ় থেকে গাঢ়তর হয়ে তোমার কবিতার নির্মাণকে মানে আলাদা করে চরিত্রায়িত করেছে, সেইটা তো আমাদের জানতে হবে। মানে বিশেষ করে আরে বাবা, মননটা অরিন্দ্রজিৎ, মনন, যেটা যে জীবন আমি যাপন করি, যে জীবন আমি যাপন করি, সেই জীবন থেকে আমার মনন নির্মিত হয়, হতে থাকছে। ফলে আমার যে কোনো ক্রিয়েশন তার রিফ্লেকশন থাকবে, তার ভাষা অন্য হবে, তার ভূগোলটা সেরকমই হবে। চৈতালিদি যেটা একটু আগে বললেন আরবান, কিন্তু উনি অন্যভাবে আসে পল্লীটা বা রুরাল এটা, কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছে। আমি 100% রুরাল। মানে আমাদের সমাজবিজ্ঞানের দুটো শব্দ আছে, একটা হচ্ছে আরবানাইজেশন আর একটা হচ্ছে আরবানিজম। সমাজবিজ্ঞানের দুটো শব্দ, একটা হচ্ছে আরবানিজম, একটা আরবানাইজেশন। আমার হয়তো আরবানাইজেশন ঘটেছে, আরবানিজম ততটা ঘটেছে কিনা কে জানে, বা উল্টোটাও হতে পারে, সামথিং লাইক দ্যাট। ফলে যে জীবন আমি যাপন করি, আমার লেখায় সেটা রিফ্লেকশন হয়। এবার এটা ছাড়া, এটা আমি কোনো কৃত্রিম ভাবে পোয়েট্রিকে আলাদা করে তো সৃষ্টি করতে পারবো না। আমি তো শুধু পোয়েট্রি করি না, আমার অন্য সমাজবিজ্ঞানের কাজকর্ম আছে, রিসার্চের কাজকর্ম আছে। ফলে আমি তাহলে একটা বলি, আমি আচ্ছা ঠিক আছে, সুমনদা আমাকে খুব বন্য বলে, তো বন্য বলে। আচ্ছা এইবার আরেকটু বেশি করে বন্য বলবে। হ্যাঁ, আমি বলছি, সুমনদা, এটা আসলে আমার কবিতা না খুব কম কয়েকজন আগের থেকেই শোনেন, আমি তাদের শোনাই, ওটাই আমার পত্রিকা। আমি পত্রিকায় খুব একটা পাঠাই না। ওই শ্যামলকান্তি দাসের অনুরোধে আমি কবি সম্মেলনে শঙ্করদা শ্যামলদা বলে দেখে এটা আমাকে এই 12টা বাজিয়েছিল রণজিৎ দাস। হ্যাঁ, রণজিৎ দাস ডায়না কাফে যখন বেরোলো, ডায়না কাফে বইটা, তারপরেই ওই দুনিয়ার ওই কলকাতার দু একজনকে দেখাতে তারপরেই আমাকে ওই পত্রিকা কবি সম্মেলনে লিখতে হলো। আমি অন্য কোনো ম্যাগাজিনে লিখি না। আমি আমার ঘনিষ্ঠ যাদেরকে আমি চিনি তাদের কয়েকজনকে আমি কবিতা পাঠাই, কবিতা লেখার সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে পাঠাই। এটা খুব পার্সোনাল কমিউনিকেশন। এইরকম, এই জন্যে সুমনদা এটা জানেন। সুমনদা জানেন না এরকম একটি কবিতা আমি পড়বো, সুমনদা সারপ্রাইজ পড়বো। তো এটা সুমনদা জানেন। আমি বলছি অরিন্দ্রজিৎ, দেখো, ছত্রাক, কবিতার নাম ছত্রাক। গাছে গাছে অনন্ত শীতের মতো ছত্রাক, হয়তো কোনো মায়া চন্দ্রালোকিত নতুন সংসার। বন বটে, গাছপালা বটে, কিন্তু তার ফোটেনি কোনো চোখ, তাতেই ছত্রাক। যাকে তুমি পাঁজর ভেবেছ সেখানে সন্ত্রাস জাগ্রত, ফুসফুস সমুদ্র জাগ্রত, পাখিরা জাগ্রত।
সেই সব আদিপঞ্জিকায় মেঘ আছে, মল্লার নেই। ছত্রাক নিয়ে বরং আরো কিছুদিন ভাবো। ব্যাটারি চালিত লাঙলে, মোষে, লাল সিং ভুজেলের ঘামে আমি বিদ্যুতে আঁকা অক্ষর পায়ারের নাচ দেখেছি। নিজেই দেখেছি নিজের প্রতিমার ভাসান। আমার ভাঙা পিঠে যাযাবর ইরানি মেহফিল দেখেছি। তবু আমি নিমকাঠ ছাড়িনি, নেওরা নদী ছাড়িনি, কারণ আমি জানি কালেবুং দামসাং দুর্গের পাথরেই লেখা আছে আমার সন্ন্যাস। এই এইগুলো জীবন থেকে আসে। কালেবুং মানে কালিম্পংকে আগে কালেবুং বলা হতো। এগুলো এগুলো আর সব বুঝলাম, কৃষ্ণপুরেও সবই বুঝলাম, কিন্তু এটা আমাকে মানে এটা আমার কাছে সারপ্রাইজ হবে কেন? এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এটা সারপ্রাইজ না। তোমার কাছে আমার একটি কবিতাই সারপ্রাইজ আছে। ওটা সেটা লুকিয়ে রেখেছো কেন? সেটা পড়ো পড়ো। আচ্ছা, এইবার সুমনদাকে আমি সারপ্রাইজ, মানে আমার সব কবিতাই সুমনদাকে আমি পাঠাই। যেটা আমি পাঠাইনি সেইটা পড়ছি। নশ্বরিত, নশ্বরিত কবিতাটার নাম নশ্বরিত। চান ঘরে তরঙ্গ জলপথে তুমি হাঁটো, ভাষা হাটে, ভাবা হাটে, সাদা তোয়ালেতে কালো হয়ে যায় সব যুদ্ধের লাল। হে বালুকা শক্ত শীত ধর্মরতি কলা, হে আগুন ভারকালা বীজ ঈশ্বরিত, সকল মৌমাছিতে আত্মা ঢালো। আমার ঘুড়ি ওড়ানোর সন্ধ্যায় একবার সান ফ্রান্সিসকোর মন্দিরে গিয়ে বলো সকল নিগ্র রাখালেরা ভাই, বলো সাঁওতাল পরগনার কেক আমি ভালোবাসি। বাংলার পূর্ব পশ্চিম রামকৃষ্ণ অধীন, উত্তরে দক্ষিণে গুয়েভারার তারা। এখানে পায়রারা বড় বেশি কার্নিশ ভালোবাসে। চলো চলো হাঁটি, দিক পাল্টাই। উষাকাল নগ্ন নয়, বাঁশের বাঁশি নয়, তিনি অপ্রকাশিত মহাপ্রসাধন। সুমনদা সারপ্রাইজ কিনা? আচ্ছা, তোমার বোধহয় স্মৃতিশক্তিতে একটু গোলমাল হয়েছে। গতকাল রাতেই তুমি পাঠিয়েছিলে, কবিতা নিয়ে কথা হলো, নবরুণ ভট্টাচার্যের কথা নিয়ে কথা হলো, সবই কথা হয়েছিল। এটা হতেই পারে, অসুবিধা নেই। যাই হোক, কবিতাটাও সারপ্রাইজ হলো না আমার কাছে। ঠিক আছে, দুটো কবিতাই তোমার কবিতা, তোমার ধরন এখানে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। বলো অরুণজিৎ, এবার কি করবে? অনেক সময় চলে গেছে, কিন্তু না না আমি আচ্ছা আমি চৈতালিদির কাছে চলে যাব। মানে এই কথাটাকে সূত্র ধরেই আমি চৈতালিদির কাছে যাব। চৈতালিদি, আপনি কি আনমিউট করতে পারছেন? হ্যাঁ, চৈতালিদি বিচ্ছিন্ন হয়ে গেছেন। চৈতালিদি বিচ্ছিন্ন হয়ে গেছে। সময় নিও না, এবার যা যা করার তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেছে। আবার আমরা যুক্ত করে নেব। আসলে আমি আরেকটি প্রশ্নে আপনার কাছে বিশেষ করে চলে যাব। সেটা হচ্ছে এই যে ভাষার বিবর্তন, আপনার কবিতার যে ভাষার বিবর্তন নিয়ে আপনি যদি আমাদের কিছু কথা বলেন। এর 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 যে পরিবর্তনের জায়গায় আপনার মানে আমি এই জন্যই বলছি, যেহেতু আপনি প্রবন্ধের ওপরে দীর্ঘ একটা পরিসরে কাজ করেছেন, হ্যাঁ, তো এই যে ভাষা বিবর্তনের কথাটা যদি আপনি বলেন কবিতার ভাষা নিয়ে। আচ্ছা বলি, ছোট করে বলি। সেটা হচ্ছে যে আমার প্রথম কবিতার বইয়ের ভাষা, আমার এখনকার কবিতার ভাষা এতটাই পাল্টে গেছে যে আমি নিজেই মাঝে মাঝে স্তম্ভিত হই। আমার প্রথম কবিতার বইটি করে দিয়েছিলেন অমিতাভ গুপ্ত। সে আজকের কথা নয়, সেটা হচ্ছে 90 সালের কথা। 1990-91 সালে, 89-90 সালে অমিতাভ গুপ্ত আমার প্রথম কবিতার বই করে দিয়েছিলেন। সে কবিতা ছিল বোধহয় 11-12টা কবিতা ছিল, 5-6 লাইনের কবিতা। এবং সে কবিতার ভাষার মধ্যে ভাষা এতটাই লুকোনো, এতটাই গোপন, হ্যাঁ, এতটাই অনুচ্চারিত, এতটাই ভেতরের দিকে গুটোনো, যে আমি নিজেই এখন সেই কবিতার ভাষার কাছে মাঝে মাঝে পৌঁছতে আমার অসুবিধা হয়।
তো আমি পরে প্রথম আস্তে আস্তে আমার মনে হলো যে এতটা গুটিয়ে রাখলে সম্ভবত পাঠকের প্রতি একটু অবিচারী এই জন্য করা হয় যে তাকেও তো কিছুটা তার দিকেও তো আমাকে কিছুটা এগোতে হবে। মানে যে একটা কথার মধ্যে আরো 50টা কথার ভার বা ভর আমি যদি ভরে রাখি, তাতে হয়তো কবিতাটার মধ্যে শক্তি তৈরি হয়, কবিতাটা আরো সংহত হয়, এটা ঠিক আছে। কিন্তু আমার মাঝে মাঝে মনে হতো তখন যে আরেকটু বোধহয় খুলে দেওয়া দরকার, আরেকটু বোধহয় আলগা করে দেওয়া দরকার এই বাঁধনগুলো, যাতে করে মানুষের সঙ্গে কথা বলবার প্রাথমিক একটা সূত্র কবিতার মধ্যেই তৈরি থাকে। সেটা আমার মনে হয়েছিল। মনে হওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে আমার কবিতা আস্তে 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 সরলতাকে প্রশ্রয় দিতে শুরু করলো, বিচ্ছিন্নতাকে প্রশ্রয় দিতে শুরু করলো। হ্যাঁ, এবং এবং যে কথা আমি আগে হয়তো দুটো শব্দেই বলে দিতাম, দেখা যাচ্ছে সেই দুটো কথা বলবার জন্য আমি হয়তো কখনো কখনো দুটো বা তিনটে লাইন নিয়ে নিচ্ছি। এটা হতে শুরু করলো। আমার মনে হলো এটা তো খারাপ কিছু নয়। মালার মেয়ে বা আরো অনেকে চেষ্টা করেছিলেন কবিতাকে কতটা কতটা সংক্ষিপ্ত করা যায়। একটি মাত্র শব্দে কবিতা লেখার চেষ্টাও তারা করেছিলেন, আমরা জানি। একটি শব্দে একটি কবিতা শেষ হয়ে যাচ্ছে। যেভাবে হেমিংওয়ে একটি লাইনে একটা ছোট গল্প তৈরি করে দিয়েছিলেন। তো সেই সংক্ষিপ্তিরও একটা গুরুত্ব আছে, সংক্ষিপ্তিরও একটা গুরুত্ব আছে, সংহত হওয়ার মধ্যেও একটা 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 ব্যাপার আছে। কিন্তু আমার মনে হতো শুরু করলো আস্তে আস্তে যে একটু ছড়িয়ে কথা বলা বোধহয় যায়, আর একটু আসনটা আরো একটা দুটো আসন বোধহয় আশেপাশে পেতে রাখলে ভালো হয়। তাহলে হয় কি, আমি যে আসনে বসে আছি সে আসনটা যদি আরো একটু প্রসারিত হয়, তাহলে আরো অনেকে এসে বসতে পারে না আমার পাশে। এটা আমার মনে হতে শুরু করলো। আমার আসনটা যদি আমার মাপেই তৈরি থাকে, তারা আর কেউ এসে বসতে পারবেন না। এটা আমার মনে হতে শুরু করলো। বলে বলে আমি আস্তে আস্তে কবিতার ভাষাকে একটু ভাষার সম্প্রসারণ ঘটাতে শুরু করলাম। ফলে আমার এখনকার যে কবিতা, সেই কবিতা এবং আমার তখনকার যে কবিতা, সেই কবিতার মধ্যে কোন রকম সম্পর্ক নেই। শব্দের বিন্যাসের দিক থেকে নেই। বিষয়ের কথা বলবো না, বিষয় তো আমাদের মোটামুটি সব একই থাকে, একটু এদিক ওদিক হয়। কিন্তু আসলে অনেকে বলেছেন না যে শিল্প সাহিত্যের ইতিহাস হচ্ছে আসলে তার ভাষার ইতিহাস। তার মধ্যে অনেক গন্ডগোল আছে কথাটার মধ্যে। তবুও এক অর্থে কথাটা আমরা এই জন্য মেনে নিচ্ছি যে আমার দিক থেকে অন্তত বিষয়ের হেরফের তো হবেই। আজকে যেটা দেখছি কালকে আর অন্য জিনিস দেখতেই পারি, সে নানা জিনিস কবিতার মধ্যে আসবে। কিন্তু বিন্যাসের দিক থেকে আমার কবিতা একেবারে আলাদা হয়ে যাচ্ছে, একেবারে আলাদা হয়ে যাচ্ছে। সেটা আমি নিজেই টের পাই। অমিতাভ দারা তখন অবাক হতেন। অমিতাভ দা আমাকে যখন কবিতা পড়তে বলতেন, আমি নিজেই একটা কবিতা পড়ে আবার সেই কবিতাটা পড়তাম। কারণ আমি নিজেই বুঝতে পারছি আমি নিজেই তো কবিতাটার কাছে পৌঁছতে পারছি না, পাঠক কি করে পৌঁছবে। নিজেই কবিতাটা পড়তাম। সেই ধারাটা আমি পেরিয়ে এসেছি। অরিন্দ্রজিৎ, তুমি যখন কথাটা বললেই আমি সেই সময়ের একটা ছোট কবিতা 4-5-3-4 লাইনের সেসব কবিতা আর এই সময়ের একটা কবিতা না পড়লে আমি যে কথাটা বলছি সেই কবিতাটার মানে আমি নিজেও বোঝাতে পারবো না তোমাকে। 1991 না 90 সালে বেরিয়েছিল বইটি, কলি নন্দুপুর, বের করেছিলেন অমিতাভ গুপ্ত। সে বইটির একটা কবিতার নাম বলি, কবিতাটা বলি, ছোট, অদ্ভুত। এই কবিতাটাও আরো গুটন্য ছিল, পরে আমি আর একটু ভেঙেছি। যে নিঝুম পড়ে রইল, ঘন উঠছে গরিব সন্ধ্যার, কত টিপ মুদি সকালের ভুল এই রাগ, আর আলোর দোতলা গোল টেবিলের ঘোর। শেষ। তাও এটা অনেকটা খুলেছে, এটা আমি পরে খুলেছি, পরের ভাষায় লিখেছি। এটা যখন প্রথম লেখা হয়েছিল এটা আরো আরো গুটনো ছিল ভেতরের দিকে। হ্যাঁ, খুঁড়ে 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 বের করতে হতো। অত খুঁড়বে কেন পাঠক? আমি বা এত খুঁড়বো না নিজের কবিতা। নিজের পুরনো কবিতাকে যদি আমাকেই খুঁড়ে খুঁড়ে পড়তে হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য তো আর কিছু হতে পারে না। কিন্তু আমি সেই কবিতাটাকে পরে করেছি। এই একটা কবিতা পড়লাম। এবারে এখনকার একটা কবিতা শোনো, সেটাও খুব ছোট, কিন্তু ছোট হলেও সেটা ছড়ানো। এখনকার কবিতা আমার ছোট হলেও ছড়ানো। হ্যাঁ, শোনো, পড়ি।
তোমার গতির মধ্যে বিষ আছে, গতিও কুটিল, যেতে যেতে খড় চোখে মেপে নিচ্ছ সবকিছু, যাকে চাইছো না নষ্ট করছো, সহাস্যে সবার সঙ্গে করমর্দনের অছিলায় শলা করছো, মাঝে মাঝে বিনীত ফনায় নিজেকে গুছিয়ে নিয়ে তলে তলে ঢেলে দিচ্ছ প্রবল গরল। আমি, শুধু আমি কেন, সবাই এসব বোঝে। সব মানুষই প্রকৃত অর্থে দার্শনিক, অপর প্রবণ। একই সঙ্গে প্রেমিক এবং হন্তারক। টেবিলের উল্টো দিকে মেয়েটির চোখে সাম্রাজ্য জয়ের জন্য কাতর, আবার পরশ্রী শঙ্কায় রোজ লুকোনো শলাকা নিয়ে ঘোরে। তোমার প্রচ্ছদ তাই প্রকাশিত, প্রত্যেকের ব্যক্তিগত তাকে নিজস্ব শিল্পীর আঁকা একই ঘরানার ছবি উজ্জ্ব হয়ে থাকে। এ হচ্ছে আমার এখনকার কবিতা। এই যে ছড়িয়ে বলা, এই ছড়িয়ে বলার ধরন আমি প্রথম দুটো তিনটে বইয়ের পরে অর্জন করেছি। প্রথম বইয়ের পরে তো বটেই। অমিতাভ গুপ্ত আমার কবিতাগুলো একদিন শুনে বললেন যে এগুলো আমি প্রকাশ করলেন, কিন্তু সেই কবিতা কাছে ফিরতে আমার নিজেরই এত কষ্ট হয় এখন। হ্যাঁ, কখনো কখনো অবশ্য মনে হয় যে এটা কি আমি একটু আপোষ করলাম কবিতার ভাষার সঙ্গে। যে কথা ভেতরে গুটিয়ে যেতে চায়, যে কথা গুটিয়ে একটা বা দুটো বা তিনটে শব্দে শেষ হতে চায়, তাকে আমি কেন দুটো তিনটে চারটে পাঁচটা ছটা লাইনের প্রশ্রয়ে বিন্যস্ত করবো? মাঝে মাঝে আমার মনে হয় আসলে এই যে দ্বিধা, হ্যাঁ, এই দ্বিধার পর্যটন নিয়েই তো আমাদের চলতে হয়। কিছু করার নেই, কোনটা ঠিক কোনটা ভুল আমি ঠিক করার কে? হ্যাঁ, জানি না, সেটা সময় বলবে, পাঠক বলবে। হ্যাঁ, শ্যামশ্রী বলেছে চৈতালি মাঝে হারিয়ে গেছিল বোধ হয়। অরিন্দজিৎ এবার বলো কি বলবে। যদি আনমিউট করা যায়, আপনি আপনার স্ক্রিনের একদম নিচে দেখুন আনমিউটের মানে মিউটের অপশন আছে, সেটা একটু টিপে দিন। আমি এখান থেকে বুঝতে পারছি না, আনমিউট করতে পারছি না। দেখুন তো একবার যদি আমি আনমিউট, নিচে দেখো মাইক আছে, MIC আছে মাইক, ওটাকে ক্লিক করো। হ্যাঁ, আপনি স্ক্রিনটাকে রোটেট করে নিন, ঘুরিয়ে নিন, দিয়ে দেখবেন ওটা পাওয়া যাবে। হ্যাঁ, এবার একদম নিচে আছে, দেখো মাইক আছে, MIC মাইক। অরিন্দজিৎ নিজেই হাওয়া হয়ে গেল, চৈতালিও গেছে। এত যন্ত্রণা যদি যন্ত্রের সহ্য করতে হয়, কিন্তু আচ্ছা, কিছু অনেক পাঠক এবং শ্রোতা কিন্তু আমাদের সঙ্গে আছে, তাদের প্রচুর মন্তব্য আমরা মাঝে মাঝে লক্ষ্য করছি। তারা সবাই তাদের পক্ষ বিড়ম্বনা যে আমরা আমাদের এই যে মাঝে মাঝে যান্ত্রিক অসুবিধে হচ্ছে, আমাদের পক্ষে তো বটেই, তাদের পক্ষে তারা তো অনেক সময় নষ্ট করে অনেক কাজ ফেলে বসে এগুলো শুনছে। হ্যাঁ, তাদের সবাইকে আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং ভালোবাসা। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে মাইকটা মিউট নেই, আনমিউট আছে। হ্যাঁ, তুমি চৈতালিকে কি প্রশ্ন করবে বলছিলে, করে ভালো। কারণ কতক্ষণ থাকতে পারবো আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে ফেলো। আচ্ছা, আমি যখন কৃষ্ণপ্রিয়দার কবিতাটি পড়ছিলাম, তখন
ইকো হচ্ছে বারবার, আমি একটু, হ্যাঁ একটু ইকো ইকো হচ্ছে। মিউট করে দাও, বাকিদের মিউট করো, চৈতালিটা শুনে রাখো। আচ্ছা, আমি চৈতালিদির প্রশ্নটা একটু করে নিই, তারপরে তারপরে আমি চৈতালিদিকে আনমিউট করে দেবো। হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে। তো আমি সেই প্রশ্নের কাছেই চলে যাব, যে আমি প্রথমে কবিতাটা পড়ছি। আকাশ ঘুরপথে নেমে এসেছে রাস্তায়, ভয় আর আতঙ্ক বিছিয়েছে। তুমি কি বন্ধু আমার? তবে কেন গায়ের গন্ধ নিতে পারছি না? চৌকাঠ পেরোলে দেখি পথ ফুরিয়ে গেছে, কিছু কথা মাটি খুঁড়ে রেখে দিয়ে গেলে, কিছু প্রণয়ের গোপনতা ভাঁজ করে ভাতের হাঁড়িতে ঢেকে রেখে দিয়ে গেলে মনে হয় থেকে যাবে। আকাশ আরেকটু নেমে এলে দম চাপা হয়ে আমরা ঠিক মরে যাব। আমার আমার মনে হয় কৃষ্ণপ্রিয়দা যে যে আকাশের কথা বলেন, এবং চৈতালি চট্টোপাধ্যায় তার কবিতায় যে আকাশের কথা বলেন, তার তার দূরত্ব, সেই দূরত্বের যে রসায়ন, আমার মনে হয় চৈতালিদি এই 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 উত্তরটা আপনার কাছে আমি চাইবো, এবং এটা এটা আপনি আপনি বলুন। আমরা সবাই একটু আনমিউট করে রাখছি। ব্যাপারটা ঠিক দূরত্ব নয়, আসলে এইমাত্র তুমি যে কবিতাটা পড়লে আমার, সেই আকাশটা একদম এখনকার, একদম সাম্প্রতিকতম আকাশের কথা, যে আকাশ ভীষণ অবরুদ্ধ, যে আকাশ ক্রমশ নেমে আসছে, দম চাপা করে দিচ্ছে, সেই আকাশের কথা আমি বলেছি। এবং সেই আকাশ আমাদের সকলের কাছেই সমান। আর অমুকের আকাশ তমুকের আকাশ এরকম ভাবে তো আকাশ হয় না, আকাশ তো একটাই, আমাদের পার্সপেক্টিভটা আলাদা হয়। সেই পার্সপেক্টিভ অনুযায়ী আমরা আকাশকে একরকম ভাবে বর্ণনা করি, আমাদের সেই মতন টেক্সট লেখা হয়, এই আর কি। আকাশ একটাই থাকে, কিন্তু ওই প্রিজম যেমন একটাই থাকে, নানান রকম ভাবে রং আসে, তেমনি আকাশও তাই। হ্যাঁ, আমাদের দেখার দৃষ্টিতে হ্যাঁ, যে আমাদের পরিপ্রেক্ষিত বদলে যায়, পরিপ্রেক্ষিত। হ্যাঁ, মানে আমাদের ভিজুয়াল যে পার্সপেক্টিভ, সেটা মানে আর সেরিব্রাল যে পার্সপেক্টিভ, দুটো মিলেমিশে তবে তো আমরা কিছু লিখি বা কিছু ভাবি। তো সেটাই যখন আমরা যেখানে রয়েছি ভৌগোলিক ভাবে, সেই জায়গাটা কিছু কাজ করে। কিন্তু আবার সেরিব্রাল পার্সপেক্টিভ অনেক দূর, আমি এখানে বসে চিলাপোতার কথা ভাবতে পারি, আমি চিলাপোতার কথা লিখতে পারি, ওরকম আর কি। মানে ওইভাবে কিছু মানে কি বলবো, ধরা বাঁধা আকাশ আছে আমি মনে করি না। সব আকাশই সবার জন্য, সবকিছু সব আকাশেই সবাই থাকে, সবাই বিচরণ করে আর কি। হ্যাঁ, একটাই হতে পারে, জেন্ডার অনুযায়ী হয়তো হতে পারে, মেল গেজ বা ফিমেল গেজ হতে পারে, আদারওয়াইজ আকাশ সেইভাবে কিছু বদলায় আমার মনে হয় না। আর আমি আরেকটা কথা বলি, আমি সবিস্ময় লক্ষ্য করছিলাম যে আমি যে কটা কবিতা পড়ছি ভীষণ রকম প্রেমের কবিতা, তখন নিজেরই হঠাৎ খেয়াল হলো যে বাঁচিনি, পড়ে যাচ্ছে একের পর এক কবিতা, তো সেগুলো সব প্রেমের কবিতাই পড়ছি, তাই না সুমন? একদম একদম। আসলে মানে যেটা তোমার বিষয় আর কি, তোমার জীবনে এবং তোমার লেখায়, হ্যাঁ, যেটা অনতিক্রম্য তোমার কাছে, সেটাই তুমি পড়ছি, সেটাই আমি লিখছি। যাই তো, তাই তো। আচ্ছা রবীন্দ্রজিৎ, এবার শেষ করে দাও, সবার একটা করে কবিতা পড়ার অনুরোধ করো, সবার একটা কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ করে দাও। আচ্ছা, কবিতা লিখে দিয়ে শুরু করো। চৈতালি, তোমার কবিতা পড়ো। আমি কি পড়বো ভাবছিলাম। হ্যাঁ, পড়ো। আচ্ছা, টান। জন্ম টানছে আকাশে ফুটে থাকা জবা ফুলের দিকে, নয়ন পথগামী ভাত ডিম সেদ্ধর দিকে, ছোট উঠোন ও বড় উঠোনের দিকে, রূপকথা ফেরত বাথরুমের দিকে, জন্মদিনের দিকে। মৃত্যু টানছে ডায়মন্ড হারবারে হোটেলের দিকে, গাছে গাছে মিথ্যে টাঙানোর দিকে, বোর্ড উল্টে দিয়ে ফের শুরু করা জীবনের দিকে, শরীর বিলাসের দিকে, গঙ্গা জলের দিকে। টানাটানির মধ্যে পড়ে আমাকে গল্প শোনানোর মানুষটাই শুধু চোখ থেকে ফুরিয়ে অন্ধকারের দিকে বহে গেল।
আরেকটা প্রিন্টার্স লাইনের পরে যা লেখা থাকবে, মাঝপথ থেকে আমাকে অনুসরণ করছো, বাঁ পাশে চক্র রেল, নদী, নদীর পাড়ে এসে মিশেছে চরণামৃতের গলি, সন্ধ্যের খবর কাগজের গলি। কিন্তু মনে রাখতে হবে, তুমি আমাকে অনুসরণ করছো বলে দেওয়ালের গায়েও জোনাকি পোকা জ্বলছে। এইমাত্র একটা চমৎকার অন্ধকার পেরোলাম, কাশীপুর ঘাটে বাঁধা রইল নৌকো, সঙ্গে মৃদুমন্দ বায়ু। বলেছি তো, মনে রাখতে হবে, দুজন একাকিত্ব বেড়াতে বেরিয়েছে, কিছু সমারোহ থাকবেই। আর হেমন্তের পাতার গল্প শুরু হবে এবার। হেমন্তের পাতা কবিতারই ভাষায় এইটারই হবে। কৃষ্ণপ্রিয় পড়ো, কৃষ্ণপ্রিয় পড়ো। একটা একটা অমল, কবিতাটার নাম অমল। অমল নামে অনেকেই লিখেছেন, যাই হোক আমারও একটা কবিতাটার নাম হঠাৎ অমল চলে এসছে। 1000 বছরের চিঠিপত্রাবলী পিঠে নিয়ে অমল এলেন, তপস্বী অমল, যোদ্ধা, বামপন্থী অমল। ও আমার গাঢ় পাহাড় দত্তক নিতে চায়। ও নারায়ণী মুদ্রা সংগ্রহে হেঁটে যাচ্ছে জীবনের পর আরো জীবন। অমল এলেন বলে আজ আবার আবার আমায় গুহা দেবদাস তরঙ্গ সঙ্গমে বৃক্ষ মন্থনে যেতে হবে। যাব, অমল এলেন। আদি নকশালবাড়ি থেকে অমল শিখেছিল মাদল বাদন, নাকড়ার বোল। অমল মা হারিয়েছিল শীতকালে, ও জানতো না দক্ষিণ গোলার্ধে ওদের বিস্তীর্ণ বরফের ক্ষেত। ও জানতো না অক্ষর দিয়ে কানপাশা, বাজুবন্ধনী নির্মাণ ওদের বংশ পেশা। কিন্তু চিঠি পিঠে নিয়ে, আখ্যান পিঠে নিয়ে অমল কলকাতায় এলেন কেন? হ্যাঁ, এইখানে আমাদের ইতিহাস থেমে গেল। লাল ইস্কাবনে, কালো রোহিতনে, আপামর বুর্জুয়া টেক্কায় টেক্কায় ভাষা খনি, অক্ষর শাস্ত্র জ্ঞানী অমল এভাবেই থেকে গেলেন বংশলতিকায়, পুরাতন বুরুঞ্জিতে। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো। এটা এই তো মানে আমাদের কৃষ্ণপ্রিয়র কবিতা যেমন হয়, হ্যাঁ, তা আমি শুনেছি অবশ্য আগেই। যাই হোক, তো এবারে অরিন্দ্রজিৎ, আমি ছোট দুটো কবিতা পড়ি, হ্যাঁ, পড়ার পরেই তুমি আনুষ্ঠানিকভাবে শেষ করে দিও। খুবই ছোট দুটো কবিতা পড়ি, একদমই ছোট। প্রথম কবিতার নাম পাঠক্রম। ঈষৎ পরাস্ত তুমি, এই মর্মে প্রচারিত, আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখে টের পাচ্ছি কোথাও আবার সহাস্য বাতাসা ছুঁড়ে সম্ভবত সময় কাটাও। মধ্যযুগ শেষ হলে ছবি তুলে বন্ধুকে পাঠাও। আমি তবু সুযোগ সন্ধানী ছাত্রের মুগ্ধতা নিয়ে তোমাকে নক্ষত্র বলে মানি। বাহ, হয়ে গেল প্রথম কবিতা। এবার শেষ কবিতা, ছোট্ট, এটাও ছোট কবিতা, 4 লাইনের 5 লাইনের কবিতা, সংগ্রহ কবিতার নাম। তোমার স্নানের গল্প নিরপেক্ষ পৃষ্ঠার মতো, দামি ও দুর্লভ, খুব যত্নে সাজানো, কিন্তু কোনো পাতাতেই দাগ নেই, শব্দ নেই, হস্তাক্ষর নেই। এত সাদা পৃষ্ঠা নিয়ে আমি কি করব? পর পর পাতার বরজ শুধু জমে যাচ্ছে, অধিকারহীন। হয়ে গেল। বলছি স্যার, হ্যাঁ বলছি যে বেশ কিছু
একজন একজন আমাদের মানে প্রথম থেকেই আছেন শ্যামশ্রী রায় কর্মকার। আছে প্রথম থেকেই ছিল। হ্যাঁ, উনি চৈতালিদির হোম সার্ভিস কবিতাটা শুনতে চেয়েছেন। চৈতালিদি, কবিতাটা কি আপনার কাছে রয়েছে? হয়েছে কি, কবিতাটা আমার কাছে নেই তো। আমি দেখবো, আমিও পড়ে নিলাম এটা যে হোম সার্ভিস কবিতাটা শুনতে চেয়েছে, কবিতাটা কাছে নেই। মানে সেটাকে এখন কাজ করতে হবে আর কি। শ্যামশ্রী, আজকের মতো আমাকে ক্ষমা করে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে অরিন্দজি, তুমি তাহলে শেষ করে দাও। আমরা নমস্কার টমস্কার সেরে নিই সবাই। হ্যাঁ, নমস্কার সবাইকে, নমস্কার। এবং বিশেষ করে যারা এতক্ষণ ছিলেন, আচ্ছা কে কি বলছেন? হ্যাঁ, সুযোগ সন্ধানী, ও আমার কবিতা নিয়ে, যাকে, ঠিক আছে, ধন্যবাদ, শুভেচ্ছা। খুব ভালো লাগলো, আমাদের অনেক ধন্যবাদ। আমরা আমাদের সঙ্গে এতক্ষণ যে সমস্ত বন্ধুরা ছিলেন তাদেরকে, হ্যাঁ, আমাদের সঙ্গে এতক্ষণ যে সমস্ত বন্ধুরা ছিলেন তাদের সকলকে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। তাদের মধ্যে কয়েকজনের আমি এখানে উল্লেখ করতে চাই। সৌরভ মজুমদার দাদা অনেকক্ষণই ছিলেন, সঞ্জিতা দাস ছিলেন, শ্যামশ্রীদি ছিলেন, তো আমাদের আবির্ভাব দা ছিলেন অনেকক্ষণ। এখানে এখানে বিশেষ করে আমি দেখতে পাচ্ছি কিঙ্কি চট্টোপাধ্যায় ছিলেন। তো তো আমরা তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। এবং আজকের এই যে আলোচনা চক্রের যে তিন ব্যক্তিত্ব, কবি অধ্যাপক সুমন গুণ, কবি চৈতালি চট্টোপাধ্যায় এবং কবি কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য, তাদের মূল্যবান সময়, মূল্যবান বক্তব্য যে আমাদের সঙ্গে তারা ভাগ করে নিয়েছেন, এই জন্য তাদেরকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে কবির কাছে, কবিতার কাছে জিজ্ঞাসার তো আমাদের শেষ নেই, এবং শেষ নেই বলেই এই অনন্ত জিজ্ঞাসার খিদে নিয়েই আমাদের বারে বারে কবিতার সামনে নতজানু হতে হয়। তো আবারও এই নতজানু হবার প্রার্থনাটুকু নিয়েই আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আবার আমাদের দেখা হবে। শুভরাত্রি। 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 চৈতালিদের দেখা হবে। আচ্ছা, আমি শেষ।